আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু এক দেশের নয়, পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দেয়। 2025 সালের নভেম্বরের 10 তারিখে নির্ধারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল শারার বৈঠক তেমনই এক ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। কারণ এটি হবে প্রথমবারের মতো কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের ওয়াশিংটনে আনুষ্ঠানিক সফর, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরাসরি বৈঠক করবেন এবং একটি আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এই সফর শুধু সিরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতাকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। বাশার আল আসাদ যুগের পর প্রথম কোনো সিরিয়ান প্রেসিডেন্ট হিসেবে আল শারার হোয়াইট হাউস যাত্রা নিয়ে ওয়াহিদ ফারুকির প্রতিবেদন। ৫০ বছরেরও বেশি সময় ধরে আসাদ পরিবার যেভাবে সিরিয়াকে একক কর্তৃত্বে শাসন করেছে এবং আন্তর্জাতিক পরিসরে বিচ্ছিন্ন করে রেখেছিল, সেই অধ্যায়ের অবসান ঘটিয়ে আহমেদ আল শারার ক্ষমতা আসার পর দেশটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে নতুন অবস্থান তৈরি করছে। বাশার আল আসাদের পতন ২০২৪ সালের ডিসেম্বর মাসে ঘটে এবং এর মাধ্যমে সিরিয়ার রাজনীতিতে দীর্ঘ এক কর্তৃত্ববাদী যুগের অবসান হয়। আহমেদ আল শারা পূর্বে ছিলেন একজন কট্টর ইসলামপন্থী কমান্ডার, যিনি একসময় আল কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের নেতৃত্ব দিতেন। কিন্তু গত এক দশকে তার অবস্থান নাটকীয়ভাবে বদলে যায়। তিনি ধীরে ধীরে নিজেকে জাতীয়তাবাদী ধারায় পুনঃস্থাপন করেন এবং যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান থেকে সরে এসে আন্তর্জাতিক মঞ্চে সিরিয়ার স্বার্থ রক্ষায় বাস্তববাদী কৌশল অবলম্বন করেন। বাশার আল আসাদের শাসনে সিরিয়া ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে, গৃহযুদ্ধের ধ্বংসস্তূপে এবং ইরান রাশিয়ার প্রভাবাধীন এক ভূখণ্ড। আল শারার ক্ষমতা আসার পর প্রথম লক্ষ্য ছিল সিরিয়াকে সেই নিঃসঙ্গতা থেকে মুক্ত করা। তিনি সৌদি আরব, মিশর, জর্ডান এমনকি ইরাকের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করেন। মে মাসে সৌদি আরবে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকই ছিল সেই পুনঃসংলাপের প্রথম ধাপ, যা আজ ওয়াশিংটনের আনুষ্ঠানিক সফরের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। সিরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ছিল সন্দেহ, সংঘাত ও অবিশ্বাসে ভরা। ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের পর থেকেই ওয়াশিংটনের চোখে দামেস্ক এক এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের সদস্য, ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত। যুক্তরাষ্ট্র বহুবার সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, বিশেষ করে ২০১১ সালের গৃহযুদ্ধের পর, যখন আসাদ সরকার নাগরিকদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আহমদ আল শারার ওয়াশিংটন সফর একেবারেই অভূতপূর্ব ও কৌশলগত। ট্রাম্পের কূটনৈতিক দর্শন বরাবরই বাস্তববাদী, যেখানে পুরনো শত্রুর সঙ্গেও নতুন স্বার্থে একত্রিত হওয়া যায়। তিনি ইতোমধ্যেই সৌদি আরব, ইরান ও ইসরায়েলকে একই আঞ্চলিক প্রেক্ষাপটে টানার চেষ্টা করছেন। সিরিয়ার আমন্ত্রণ সেই বৃহত্তর কৌশলের অংশ, যেখানে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী নিরাপত্তা স্থাপত্য গঠন করতে চায়। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, এই বৈঠকের প্রধান উদ্দেশ্য সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএসআইএল বিরোধী আন্তর্জাতিক জোটে অন্তর্ভুক্ত করা। ২০১৪ সালে গঠিত এই জোটটি মূলত ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট আইএসআইএল গোষ্ঠীর বিস্তার রোধে কাজ করে এসেছে। তবে সিরিয়ার সরকারি বাহিনী কখনোই আনুষ্ঠানিকভাবে এই জোটের অংশ ছিল না, বরং তারা ইরান ও রাশিয়ার সহায়তায় আলাদা অপারেশন পরিচালনা করত। আল শারার যদি এই জোটে যোগ দেন, তবে তা শুধু সন্ত্রাসবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করবে না, বরং এটি সিরিয়ার বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার একটি বড় পদক্ষেপ হবে। ট্রাম্প প্রশাসন হয়তো এটিকে ব্যবহার করবে নতুন মধ্যপ্রাচ্য নিরাপত্তা কাঠামো তৈরির অংশ হিসেবে, যেখানে ইরানকে ধীরে ধীরে কোণঠাসা করা হবে এবং ইসরায়েল, আরব, সিরিয়া ত্রিভুজে একটি ভারসাম্য সৃষ্টি করা হবে।
আহমদ আল শারার অতীত যতটা বিতর্কিত, তার বর্তমান কৌশল ততটাই বিস্ময়কর। তিনি একসময় আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন, একজন চরমপন্থী যোদ্ধা যিনি আল কায়দার সিরীয় শাখা নুসরা ফ্রন্টের প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্র তার মাথার দাম রেখেছিল $10 মিলিয়ন। তিনি ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আল কায়দা নেটওয়ার্কের অংশ ছিলেন এবং পরে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে সেখানে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু 2015 সালের পর থেকে তার অবস্থান পরিবর্তন হতে থাকে। তিনি আল কায়দার মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হন, ISIL এর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন এবং ধীরে ধীরে নিজেকে সিরিয়ার জাতীয় মুক্তি আন্দোলনের নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন। পশ্চিমা পর্যবেক্ষকরা তার এই রূপান্তরকে দেখছেন ইসলামপন্থী থেকে বাস্তববাদী রাজনীতিকের রূপান্তর হিসাবে। তিনি এখন ইসলামপন্থী কাঠামো ত্যাগ করে রাষ্ট্র পুনর্গঠনের নীতিতে বিশ্বাসী এবং দেশের পুনর্জাগরণকে তার রাজনৈতিক মূল লক্ষ্য হিসেবে দেখছেন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠতা শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। ট্রাম্পের জন্য তিনি এক রূপান্তরিত মিত্র, যিনি একসময় শত্রু ছিলেন কিন্তু এখন আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখতে পারেন। ওয়াশিংটন এই বাস্তবতাকে ব্যবহার করছে নতুন এক আঞ্চলিক সংলাপের সূচনায়, যেখানে অতীতের প্রতিপক্ষরাও ভবিষ্যতের সহযোগী হতে পারে। বৈঠকের প্রাক্কালে খবর পাওয়া গেছে যে ইসরায়েল ও সিরিয়া মার্কিন মধ্যস্থতায় গোপন আলোচনা চালিয়ে যাচ্ছে। লক্ষ্য হল ইসরায়েলি বিমান হামলা বন্ধ করা ও দক্ষিণ সিরিয়া থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের বিষয়ে একটি সমঝোতা তৈরি করা। এই আলোচনাগুলো যদি ফলপ্রসূ হয় তবে এটি 1973 সালের পর থেকে সিরিয়া ইসরায়েল সম্পর্কের সবচেয়ে বড় পরিবর্তন হবে। ইসরায়েলের জন্য একটি স্থিতিশীল আসাদ মুক্ত সিরিয়া মানে হল কম ইরানি প্রভাব এবং কম হিজবুল্লাহর উপস্থিতি। অন্যদিকে সিরিয়া পেতে পারে সীমান্তের নিরাপত্তা ও পশ্চিমা স্বীকৃতি। ট্রাম্প প্রশাসন এই প্রক্রিয়াকে উৎসাহ দিচ্ছে, কারণ এটি তার বৃহত্তর মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তি পরিকল্পনার অংশ। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি এখনও ভঙ্গুর। অক্টোবরের 10 তারিখের পর থেকে সংঘাত কিছুটা প্রশমিত হলেও ইসরায়েলের হামলায় শতাধিক মানুষের মৃত্যু দেখিয়েছে যে শান্তির পথ এখনও বিপদসংকুল। ট্রাম্প প্রশাসন এই নাজুক পরিস্থিতিকে ব্যবহার করছে আঞ্চলিক ঐক্যের সুযোগ হিসেবে। সিরিয়ার অংশগ্রহণের মাধ্যমে ট্রাম্প চাচ্ছেন এমন একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করতে যেখানে আরব দেশগুলো ও ইসরায়েল একত্রে কাজ করবে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে। আহমদ আল শারার ওয়াশিংটন সফর আরব দেশগুলোর মধ্যেও বিভাজন তৈরি করেছে। সৌদি আরব এই সফরকে স্বাগত জানিয়েছে, কারণ তারা চায় সিরিয়া আর ইরানের মিত্র না থেকে আরব জোটের সদস্য হোক। মিশর ও জর্ডানও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে, কারণ তারা সিরিয়ার স্থিতিশীলতাকে আন্তর্জাতিক নিরাপত্তার পূর্বশর্ত মনে করে। কিন্তু ইরান এই সফরকে মার্কিন প্রভাব বিস্তারের ষড়যন্ত্র হিসেবে দেখছে। তেহরান আশঙ্কা করছে যে দামেস্ক এখন ধীরে ধীরে তার প্রভাব বলয় থেকে বেরিয়ে আসছে। রাশিয়াও উদ্বিগ্ন, কারণ সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি এখনও বিদ্যমান এবং তারা চায় না যুক্তরাষ্ট্র নতুন করে সেই ভূখণ্ডে প্রভাব বিস্তার করুক। ডোনাল্ড ট্রাম্পের জন্য এই বৈঠক শুধু কূটনৈতিক নয়, বরং একটি রাজনৈতিক সাফল্য। তার প্রশাসন মধ্যপ্রাচ্যে একটি ব্রেক থ্রু চায়, যা 2026 সালের নির্বাচনের আগে তাকে শক্তিশালী করবে। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পর ট্রাম্পের সমালোচকরা বলছেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে। সিরিয়াকে পুনরায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করা সেই সমালোচনার জবাব হতে পারে। এছাড়া আল শারার মতো একজন প্রাক্তন জিহাদিকে সহযোগিতার টেবিলে আনা ট্রাম্পের জন্য শত্রুকে মিত্রে পরিণত করার প্রতীকী বিজয়ও বটে, যা তার রাজনৈতিক ব্র্যান্ড ডিল মেকার হিসেবে শক্তিশালী করবে।
তবে সবাই এই সফরকে স্বাগত জানাচ্ছে না। পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলছে, একজন প্রাক্তন জঙ্গি কমান্ডারকে কি যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো উচিত? অনেকের মতে এটি যুক্তরাষ্ট্রের নৈতিক দ্বিচারিতার উদাহরণ, যেখানে কৌশলগত স্বার্থ মানবাধিকারের চেয়ে বড় হয়ে ওঠে। তবে বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই ধরনের বাস্তববাদী নীতি অনুসরণ করে এসেছে, যেমন সৌদি আরব, মিশর বা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও দেখা গেছে। যদিও বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি, কূটনৈতিক সূত্রে জানা গেছে ৩টি মূল বিষয় প্রাধান্য পাবে। প্রথমত, আইএসআইএল বিরোধী জোটে সিরিয়ার আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি এবং মার্কিন সামরিক সহযোগিতা বৃদ্ধি। দ্বিতীয়ত, সিরিয়া ইসরায়েল সীমান্তে শান্তি চুক্তি বিষয়ে মার্কিন মধ্যস্থতা। তৃতীয়ত, সিরিয়ার পুনর্গঠন ও বিনিয়োগ, যাতে পশ্চিমা দেশগুলো নতুন করে অবকাঠামো, জ্বালানি এবং মানবিক সহায়তায় অংশ নিতে পারে। এই ৩টি ক্ষেত্রেই চুক্তি হলে তা হবে সিরিয়ার জন্য একটি ঐতিহাসিক মোড়। রাশিয়া ইতিমধ্যে দামেস্কে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। টার্টুস ও হামিম ঘাঁটি তাদের কৌশলগত নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার ঘনিষ্ঠতা তাদের স্বার্থে আঘাত হানতে পারে। মস্কো আশঙ্কা করছে যে আল শারা ধীরে ধীরে পশ্চিমা অর্থায়নে দেশ পুনর্গঠনের পথে গেলে রুশ প্রভাব ক্ষীণ হবে। ইরানের ক্ষেত্রেও একই সমস্যা। তেহরানের জন্য সিরিয়া ছিল মধ্যপ্রাচ্য প্রতিরোধ অক্ষয়ের কেন্দ্র। যদি দামেস্ক ওয়াশিংটনের দিকে ঝুঁকে পড়ে, তবে ইরানের আঞ্চলিক প্রভাব মারাত্মকভাবে কমে যাবে। ইতিমধ্যে সিরিয়ায় থাকা ইরানি মিলিশিয়াদের উপস্থিতি নিয়ে আল শারা প্রশাসন কঠোর মনোভাব দেখাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে নতুন দামেস্ক আর পুরনো আসাদ যুগের মতো নয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য এখন এক নতুন মধ্যপ্রাচ্য স্থাপত্য গঠন করা। টম ব্যারাকের ভাষায়, আমরা চাই সবাই এই জোটের অংশ হোক। এটাই তাদের জন্য বড় সুযোগ। যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা মূলত একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির অংশ, যেখানে আরব বিশ্ব, ইসরায়েল ও পুনর্গঠিত সিরিয়া একসঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেবে। এটি মূলত ইরানের প্রভাব হ্রাসের কৌশল। ইরাক ও সিরিয়ায় মার্কিন উপস্থিতি পুনরুদ্ধার, ইসরায়েলকে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান এবং গালফ দেশগুলোর সঙ্গে প্রযুক্তি সামরিক সহযোগিতা বৃদ্ধি, এই ৩ দিকেই যুক্তরাষ্ট্র কাজ করছে। সিরিয়ার যোগদান সেই কৌশলকে সম্পূর্ণ করবে। এটি রাশিয়া ও ইরানকে ঠেকানোর একটি নরম শক্তি প্রয়োগের উপায়ও। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো, এই ৩ পক্ষই এই বৈঠকের দিকে নজর রাখছে। তারা একদিকে সিরিয়ার পুনঃএকত্রীকরণকে স্বাগত জানালেও মানবাধিকার ও রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতির ওপর জোর দিচ্ছে। তবে চ্যালেঞ্জও কম নয়। সিরিয়ার অভ্যন্তরে এখনও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয়, ইরানি ও রুশ ঘাঁটি এখনও অপসারিত হয়নি এবং পুনর্গঠনের জন্য বিশাল অর্থের প্রয়োজন, যা পশ্চিমা ঋণ ও অনুদানের উপর নির্ভরশীল। আল শারার জন্য এটি এক ভারসাম্যের খেলা, পশ্চিমা সমর্থন অর্জনের পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব বজায় রাখা। সিরিয়ার নাগরিকদের জন্য এই সফর এক নতুন আশার আলো। গৃহযুদ্ধ, দারিদ্র্য ও নিষেধাজ্ঞার কবলে থাকা জনগণ এখন চায় অর্থনৈতিক স্বস্তি, পুনর্গঠন এবং আন্তর্জাতিক স্বীকৃতি। যদি আল শারা ওয়াশিংটন সফর থেকে উল্লেখযোগ্য সহায়তা বা বিনিয়োগ আনতে পারেন, তবে তার নেতৃত্বকে স্থায়ী ভিত্তি দেবে। তবে জনগণের একাংশ আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা যেন দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ না করে। ইতিহাসে তারা দেখেছে, বিদেশি প্রভাব প্রায় সিরিয়ার স্বাধীন রাজনীতিকে গ্রাস করেছে। সব মিলিয়ে ট্রাম্প আল শারা বৈঠক নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। একদিকে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক কৌশল, অন্যদিকে সিরিয়ার পুনর্জাগরণের স্বপ্ন। এই দুটি বাস্তবতা একত্রিত হচ্ছে ওয়াশিংটনের বৈঠক টেবিলে। সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে 2025 সালের নভেম্বরের 10 তারিখটি হয়তো ইতিহাসে লেখা থাকবে সিরিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের পুনর্জন্মের দিন হিসেবে। এটি শুধু এক সফরের গল্প নয়, এটি এক পরিবর্তনশীল অঞ্চলের নতুন বাস্তবতার এবং পুরনো বৈরিতার অবসানের সম্ভাবনা। সিরিয়া হয়তো অবশেষে সেই পথেই হাঁটছে, যেখান থেকে তার জনগণ আবারও বিশ্বের সঙ্গে সংযুক্ত হতে পারবে, যুদ্ধের নয়, সহযোগিতার পথে। আর ওয়াশিংটনের এই বৈঠকই হয়তো সেই ভবিষ্যতের প্রথম আলোকরেখা।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।